বিএনপি বিএনপি সরকার ইদানিং যা করছে তা রীতিমতো জনগণ ধরে নিচ্ছে তাদের সঙ্গে প্রতারণা। নাম্বার ওয়ান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপি যে খেলাটা খেললো, আপনারা একটু খেয়াল করেন। হঠাৎ করে তারা চুপ্পুকে সরালো। যখন লক্ষ লক্ষ মানুষ চুপ্পুকে সরানোর জন্য আন্দোলন করলো, তখন বিএনপি এর বিপরীত অবস্থান নিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন চুপ্পুকে সরানোর কোনো দরকার নেই, রাষ্ট্রপতিকে অপসারণের কোনো দরকার নেই। সংবিধানের দোহাই দিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন সংবিধান সংকটে পড়বে। কিন্তু এরপর তারা হঠাৎ করে চুপ্পুকে সরানোর সিদ্ধান্ত নিলেন এবং সেই অনুযায়ী চুপ্পু পদত্যাগ করে সরে গেলেন। কেন হঠাৎ করে চুপ্পুকে সরানো হলো? এখন দেখা গেল কি, যে তারা রাষ্ট্রপতি নির্বাচন করছেন। 6 মাস তাদের হয়ে গেছে। 6 মাস পর তারা এখন রাষ্ট্রপতি নির্বাচন করছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তারা যেটা করলেন সেটা হচ্ছে যে দলের মহাসচিবকে রাষ্ট্রপতি হিসেবে তারা প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন। অর্থাৎ কোর বিএনপির একজনকে, তারা দলের একজনকে, দলীয় একজনকে, একেবারে নির্ভেজাল দলীয় লোককে তারা প্রেসিডেন্ট বানাচ্ছেন। এখন এটা তাদের কেন করতে হয়? এই কারণে যেন আগামী নির্বাচনে এই প্রেসিডেন্ট তাদের হয়ে খেলাটা খেলতে পারে। মনে করেন প্রেসিডেন্টের হাতে বাহিনীর চাবিকাঠি থাকে, প্রতিরক্ষা বিভাগ থাকে, তারপর নির্বাহী কিছু ক্ষমতা থাকে। অ্যাটলিস্ট যারা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী, তাদের দায়িত্বটা থাকে রাষ্ট্রপতির উপর। সেখানে তিনি একটা ভূমিকা পালন করতে পারবেন। বিশেষ করে যখন সংসদ থাকে না, তখন পুরো বাংলাদেশের অভিভাবক হয়ে ওঠেন এক রাষ্ট্রপতি। তো এই যে নির্বাচনকালীন তারা যে একজন ব্যক্তিকে চাইছেন যে তাদের দলের একজন লোক সবকিছুতে নাক গলাক, সবকিছুকে আধিপত্য বিস্তার করুক, অর্থাৎ একটা দলীয় নির্বাচনের যে কাঠামো তারা তত্ত্বাবধায়ক থাকার পরও রেখে যেতে চাচ্ছেন, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আচ্ছা, তারপর কি করলেন তারা? এই রাষ্ট্রপতি নির্বাচনটা তো আরো কিছুদিন পরে করলেও হতো না, সেটাও তারা করতে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ তাদের একই সময় যেটা করতে হচ্ছে সেটা হলো যে সংবিধান সংস্কার তারা বলেছিলেন করছেন না, কিন্তু সংশোধনও যে করতে হচ্ছে সেটাতেও তারা খুব বড় বিপদে আছেন। কেন বিপদে আছেন? কারণ তারা চাইছেন যে সংবিধান সংশোধন করে সংবিধান সংস্কার যারা চাইছে তাদের দাবির কিছুটা হলেও যেন পূরণ হয়। কারণ তারা কথা দিয়েছেন যে সংবিধান সংস্কার করবেন এবং সংবিধানের এই যে 70 অনুচ্ছেদ, এটাকে তারা বিলোপ করবেন। এই যে কমিটমেন্টগুলো হয়েছিল সেখানে তারা স্বাক্ষর করেছেন। তো এখন দেখা যাবে হয়তো তারা এই 70 অনুচ্ছেদটাকে অমিট করতে চান, পরিবর্তন করতে চান, উঠিয়ে দিতে চান। কি আছে এই 70 অনুচ্ছেদে? 70 অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতি নির্বাচনে সকল সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে। যদি অপরপক্ষের বা ভিন্ন দলের কেউ বা সরকারি দলের কেউ যদি অপরপক্ষের প্রার্থীকে ভোট দেয়, স্বাধীনভাবে ভোট দেয়, স্বাধীন মতামতের বিচ্ছুরণ ঘটায়, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেয়ও, তাহলে সেটাকে ফ্লোর ক্রসিং হিসেবে ধরা হবে না এবং সেটা সে দিতে পারবে। অর্থাৎ সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অ্যাবসোলুট স্বাধীনতা থাকবে, নিরঙ্কুশ স্বাধীনতা থাকবে যদি এই 70 ধারা বাতিল করা হয়, 70 অনুচ্ছেদ বাতিল করা হয়। তো হতে পারে যে তারা এই ধারাটা পরিবর্তন করতে চান বা করবেন। যখন এটা তারা পরিবর্তন করলে কি হবে? এরপরে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি হবে একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি, একজন নির্দলীয় রাষ্ট্রপতি। একজন নির্দলীয় নিরপেক্ষ রাষ্ট্রপতির অধীনে তারা নির্বাচন করতে ভয় পান। ঠিক যে ভয়টা এতদিন আওয়ামী লীগ পেয়েছে। আওয়ামী লীগ শুধু নির্দলীয় রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করতে ভয় পেতেন এমন নয়, বরং তারা ভয় পেতেন যদি যদি এরকম হয় যে নির্দলীয় নির্বাচনকে আওয়ামী লীগ ভয় পেত। অর্থাৎ তারা দলীয় প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচনটা রেখেছেন। আর বিএনপি কি করতে চাইছে? দলীয় রাষ্ট্রপতির অধীনে যেন নির্বাচনটা হয়।
এই যে চালাকিগুলো যে করছে জনগণের সঙ্গে, জনগণ কিন্তু এগুলো বুঝে ফেলতেছে। এই যে তারা রাষ্ট্রপতি তখন পরিবর্তন করতে চান নাই, সংবিধানের দোহাই দিলেন, চুপ্পুকে রেখে দিলেন, চুপ্পুকে দিয়ে এত প্রতিবাদের পরও অধিবেশনে বক্তব্য দেয়ালেন, এই কাজটা তারা করেছেনই শুধুমাত্র যে এই 6 মাসের একটা বিশেষ সুবিধা নেওয়ার জন্য। এটা কিন্তু জনগণ বুঝে গেছে। মজার ব্যাপারটা কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে যে তাদের এই যে এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র, এত কূটকৌশল, তারা একবারও ভাবছে না যে সবকিছু তাদের পরিকল্পনা মতো নাও হতে পারে। হতে পারে যে এই 5 বছরই সরকার টিকতে পারছে না, হতে পারে যে এই 5 বছরই যিনি রাষ্ট্রপতি হবেন, আল্লাহ না করুন তিনি বেঁচে থাকলেন না। যদি সংবিধান সংশোধনের পর দেখা গেল যে রাষ্ট্রপতি আর বেঁচে নেই, বা তার তো যে কোনো সময় তার আয়ু কতদিন আছে সেটা মানুষ জানে না, কার আয়ু কতক্ষণ আছে, চলে যেতে হতে পারে। তখন কি করবে? তখন একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচিত হবে। যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে রাষ্ট্রপতির ভূমিকা কি হবে? অর্থাৎ এই যে তারা ক্যালকুলেশন করে, এই সময় তারা সম্পূর্ণ আল্লাহকে ভুলে যায়। এর আগেও তারা প্রধান বিচারপতির বয়স পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, যার ফলে আওয়ামী লীগ একটা বড় ধরনের আন্দোলন করেছে। আন্দোলন করে দেশের পরিস্থিতি এমন একটা অবস্থায় চলে গেছে যে বাংলাদেশ আবার একটা অরাজকতার দিকে ফিরে গেছে। এখন ঠিক সেই পরিকল্পনা মতোই তারা আবার আগাচ্ছে, বিএনপি আবার আগাচ্ছে। তারা ভাবছে যে আগামী এই 5 বছর তো ক্ষমতায় থাকবেই, এর পরের 5 বছরে কিভাবে আরামে ক্ষমতায় থাকা যায়, আসা যায়, সেই পরিকল্পনা তারা এখন থেকে ডে 1 থেকে শুরু করেছে। তারা বলছে যে আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ ডে 1 থেকে বিএনপিকে সরানোর আন্দোলন করতো, আর এখন বিএনপি ডে 1 থেকে পরবর্তী ক্ষমতায় থাকবে, পরবর্তী 5 বছর কিভাবে ক্ষমতায় থাকবে সেই পরিকল্পনা করে যাচ্ছে। কিন্তু তাদের সেই পরিকল্পনা যে ভণ্ডুল হয়ে যেতে পারে সেটা কখনো তারা কল্পনা করে না। আমরা এখন দেখছি যে বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিষ্ঠ হয়ে উঠেছে বিদ্যুৎ ও জ্বালানির অভাবে। গ্যাস নেই মানুষের বাড়িতে, বিদ্যুৎ নেই মানুষের বাড়িতে, লোডশেডিংয়ের নাকাল। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের অবস্থা খুবই খারাপ। আমাদের যে বাড়িগুলোতে, আমাদের গ্রামের বাড়িগুলোতে যেখানে এতদিন 1 মিনিটের লোডশেডিং আমরা পাইনি। অর্থাৎ ফেজ শুধু চেঞ্জ হতো। কেন হয়নি? কারণ আমাদের বাড়ির পাশে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে বিদ্যুৎ উৎপাদন হয় 400 মেগাওয়াট, 420 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, বা 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। আর পুরো ভোলাতে বিদ্যুৎ রাখে 15 থেকে 20 মেগাওয়াট, অনলি 15 থেকে 20 মেগাওয়াট। কিন্তু সেই জেলায় বিদ্যুৎ উৎপাদন হয় 430 মেগাওয়াটের মতো। তাহলে সেই জেলায় কেন বিদ্যুৎ সংকট পড়বে, লোডশেডিং হবে? নিজের জেলায় গ্যাসের খনি আছে, সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুতের সুবিধা যদি সেই জেলার মানুষ না পায়, তাহলে আর অন্য জেলার মানুষ পেয়ে লাভটা কি? কেন সেই জেলার মানুষের এই বিদ্যুৎ সুবিধাটা এতদিন পেত? কারণ সরকার মনে করতো যে এই জেলায় যেহেতু উৎপাদন হচ্ছে, তারা অন্তত এই সুযোগটা পান। যেই জেলায় গ্যাসের খনি আছে, সেই জেলার মানুষ বাড়িতে গ্যাস ব্যবহার করার অনুমতি পায় না, লাইন পায় না। এখন এইটা কেন করে সরকার? অন্তত সেই জেলাটাকে কেন এইভাবে রাখে এই কারণে, যাতে তারা গ্যাস এবং বিদ্যুৎ সুবিধা পায়, বা যেখানে তাদের সম্পদটা আছে সেটার মেইন সুবিধাটা, অন্তত সিংহভাগ সুবিধাটা যেন সেই এলাকার মানুষ পায়। সেইটা সরকার চায়। এই কারণে ধরেন আজকে যদি ওই জেলার মানুষেরা বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দেয়, বা নষ্ট করে ফেলে, বা ধ্বংস করে ফেলে, তাহলে কিন্তু সারা দেশের এই যে পুরো একটা সরকারি সম্পদ কিন্তু ধ্বংস হবে। অতএব এইখানকার মানুষ যেন ভালো থাকে, শান্ত থাকে, যেন এই ধরনের কোনো অকারেন্সের দিকে না যায়, এই কারণে এই ব্যবস্থাগুলো রাখা হয়। কিন্তু এই সরকার সেটাও পরোয়া করছে না। তারা ধরেই নিয়েছে যে না, এই জেলার মানুষ কখন এটা করবে না, করতে পারবে না, অথবা তারা চাইছে যে করলে করুক। তো এই যে বিভিন্ন জায়গায় আমরা এখন যে লোডশেডিংটা দেখছি, এবং এই লোডশেডিংটা অতিষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছে। রাতের বেলা সব মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে ঘুমাচ্ছে, হঠাৎ করে কারেন্ট নাই, 12টা, 1টা, 2টা, 3টার দিকে কারেন্ট চলে যায়। ঘুমটা পূর্ণাঙ্গ ঘুমও হয় না। তখন মানুষ হাঁসফাঁস করে যে কি করবে। এইরকম অতিষ্ঠ অবস্থাটা যে মানুষের তৈরি করা হচ্ছে, মানুষ কি করবে? মানুষ তো নিজে বাঁচার জন্য শেষ পর্যন্ত তার যত ধরনের লজিক্যাল জ্ঞান থাকুক, যুক্তিবিদ্যা থাকুক, কিংবা আইনের প্রতি তাদের শ্রদ্ধা থাকুক, কিচ্ছু করার নাই। আমরা তো দেখছি যে এখন বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ অফিসে হামলা হচ্ছে, মানুষ ছুটে যাচ্ছে।
একদিকে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং এর যন্ত্রণা, আরেকদিকে বিদ্যুৎ বিলের যন্ত্রণা। সরকার এখন একটা যুক্তি দেয় যে বিদ্যুৎ বিল দিতে তারা মানে বিদ্যুতের যে লোডশেডিং এটা হুট করে, বা বিদ্যুতের যে চাহিদা এটা হুট করে তারা মানে তৈরি করতে পারছে না, চাহিদা মোতাবেক বিদ্যুৎ তারা তৈরি করতে পারছে না, এটা তাদের যুক্তি। বিদ্যুৎ মন্ত্রী বলেই দিলেন যে এখন দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই। তো এই যে বিদ্যুৎ মন্ত্রী অসহায়তা প্রকাশ করলেন, ভালো কথা, তাহলে আপনারা বিদ্যুতের বিলটা বাড়ালেন কেন? এই বিদ্যুতের বিল বাড়িয়ে আপনি তো সমস্যার সমাধান করতে পারেন নাই, তাহলে সমস্যাটাকে প্রকট করলেন কেন আরো? আচ্ছা, বিদ্যুৎ বিল বাড়াইলেন, তারপরে আবার বিদ্যুৎ বিলের পাশাপাশি বিদ্যুৎ বিল আপনি যা বাড়াইছেন তার চেয়ে কয়েক গুণ ভুতুরে বিল কেন বাড়লো? এইটা যদি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে না হয়ে থাকে, ভুতুরে বিলের জন্য এখন পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়েছে এরকম কোন নজির সরকার দেখাতে পারবে না। তার মানে ভুতুরে বিলের সঙ্গে হয় স্থানীয়রা জড়িত আছে, স্থানীয় সরকারের লোকেরা জড়িত আছে, মানে সরকারের স্থানীয় দলীয় লোকেরা জড়িত আছে, কিংবা সরকার নিজেই এই জনগণের সম্পদ চুরির কর্মকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো জড়িয়ে আছে। তো এত সব কিছু দেখার পর মানুষ কি করবে? মানুষকে এই সরকারকে বসিয়ে রাখবে? 5 বছর দেখবে? আমার কাছে সেটা মনে হয় না। আমরা দেখছি যে রাস্তায় মানুষ অন্য কোনো বড় বিরোধী দলের সংস্পর্শতা ছাড়াই, মানে তাদের সাথে যোগাযোগ ছাড়াই মানুষ রাস্তায় নেমে আসতেছে। এই যে গণ অভ্যুত্থানের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানির জন্য, সরকার কিন্তু এটা কোনোভাবে মোকাবেলা করার ক্ষমতা রাখে না। সরকার জ্বালানি সমস্যার সমাধান করতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার এ ব্যাপারে আন্তরিক নয়। যদি আপনি মনে করেন আপনার কোনো ক্ষমতা নাই, আপনি লোডশেডিংটা, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না সবার বাসায়, তাহলে লোডশেডিংটা দেন সবার বাড়িতে। আপনি ক্রমাগত ভিআইপি সংখ্যা বাড়াচ্ছেন, ভিআইপি লাইনের সংখ্যা বাড়াচ্ছেন, যে লাইনগুলোতে লোডশেডিং দেওয়া যাবে না। কেন? আপনার লোকদের বাড়িতে লোডশেডিং দেওয়া হারাম, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে লোডশেডিং দেওয়া হারাম, আপনি যার কথা ফোনে বলে দিচ্ছেন তার বাড়িতে লোডশেডিং দেওয়া হারাম। তো প্রত্যেকটা বাড়িতে আর আলাদা আলাদা করে মানে অ্যালোকেট করা যায় না, একটা লাইন পুরোপুরি লাইন চালু রাখতে হয়। সেই সময়কার সেই এলাকার মানুষগুলো বা সেই ওই এমপির ভিআইপির এলাকার কিছু মানুষ বিশেষ সুবিধা পাচ্ছে, তাদের লোডশেডিং হচ্ছে না, বরং তাদের প্রাপ্য লোডশেডিংটা তখন অন্যকে দিতে হচ্ছে। ধরেন তাদের ওখানে দিলে 1 ঘন্টা লোডশেডিং হতো, এখন আপনার এর আউট অফ ভিআইপি যারা আছেন তাদের বাড়িতে এখন 2 ঘন্টা লোডশেডিং দিতে হচ্ছে। তাহলে মানুষ কি হচ্ছে? অতিষ্ঠ হচ্ছে। সরকার চাইলে কিন্তু অতি দ্রুত এই ভিআইপির সংখ্যা কমাতে পারে। এই ভিআইপি স্টাইলের যে বিদ্যুৎটা, তারা লোডশেডিংটা ভিআইপিদেরকেও কিছুটা দিয়ে এই লোডশেডিংটা কিন্তু কমাইতে পারে, কিন্তু সরকার সেদিকে যাবে না, কারণ তারা জানে যে সরকার টিকে থাকে এই ধরনের ভিআইপিদের সমর্থনের মাধ্যমে। সরকার আসে জনগণের সমর্থনে, টিকে থাকে আমলা, পুলিশ, প্রশাসন এবং ভিআইপিদের সমর্থনের মধ্য দিয়ে। কারণ এরা তো ভিআইপি, এরা সাথে সাথে সরকারকে ফোন দিবে, যে বলবে কি সরকার আসলে, আপনারা কি আসলেন, আপনাদেরকে ক্ষমতায় না, আমাদের কি লাভ হলো, আপনারা তো বিদ্যুৎ দিতে পারছেন না, আপনারা তো এটা করতে পারছেন না, আমরা তো আগে ভালো ছিলাম। অর্থাৎ সরকারের কান পর্যন্ত যাবে। আর জনগণের ভাষা তো আর, কণ্ঠস্বর তো আর, জনগণের কণ্ঠ তো আর সরকার পর্যন্ত পৌঁছায় না, সো তারা এটা নিয়ে ভাবে না। আচ্ছা, এছাড়াও যদি সরকার আন্তরিক হতো তাহলে কিন্তু বিদ্যুৎ জ্বালানি সমস্যাটা তারা সমাধান করতে পারতো। একটা নিউজ আপনাদেরকে দেখাবো, আর সেই নিউজে দেখা যাচ্ছে যে বগুড়ার প্রায় লক্ষাধিক পরিবার বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে তাদের রান্নাবান্নার কাজ করে, এবং সরকার সেখানে ভর্তুকি বা ইনভেস্টমেন্ট ছিল মোটামুটি 5 কোটি টাকার মতো অনলি। সেটা কি প্রজেক্ট? সেটা প্রজেক্টে আমরা দেখলাম যে গরুর যে বর্জ্য গোবর আছে, এই গোবরটা বা ময়লা পচা সারটা যা জিনিসপত্র আছে সেটা এক জায়গায় ফেলানো হয়, সেইখান থেকে বায়োগ্যাসটা উৎপাদন হয়, এবং সেইটা দিয়ে প্রায় লক্ষাধিক পরিবার, কয়েক হাজার বা লক্ষাধিক পরিবারই এইটা দিয়ে রান্না বান্না করতে পারছে। এবং এটা প্রমাণিত, এমন নয় যে এটা গাল গল্প। যদি সরকার চায় তাহলে এই যে গ্যাসের সংকট, এই গ্যাসের সংকটটা কিন্তু বায়োগ্যাসের মাধ্যমে পূরণ করতে পারে। কি করতে হবে তাকে? এস্টাবলিশমেন্ট খরচটা সরকারকে করতে হবে, এস্টাবলিশমেন্ট খরচটা সরকারকে করতে হবে, এবং এই যে বর্জ্যটা কোত্থেকে আসবে, গোবরটা কোত্থেকে আসবে, সেটার একটা চেইন রেডি করে দিতে হবে। আমরা দেখলাম যে ভিআইপি মন্ত্রী তার মন্ত্রণালয় সম্পর্কের চেয়ে বরং তার আরও বেশ কিছু তার কর্তৃত্ব আছে, সে কারণে বলছি না। তারপর বগুড়ারই সন্তান যিনি হলেন একজন প্রতিমন্ত্রী,
তো তিনি বলতেছেন যে তারা এই বায়োগ্যাসের প্ল্যান্ট বা ময়লা বর্জ্যকে কাজে লাগানো, রিসাইকেল করার জন্য কি কি করা যায় সেটা নিয়ে তারা ভাবছেন। ঢাকার দক্ষিণ সিটির ইয়েটা ময়লা ব্যবস্থাপনার জন্য তারা দক্ষিণ কোরিয়াকে পূর্ব থেকেই দেওয়া ছিল, সেটাকে তারা আবার রিশিডিউল করেছেন। তিনি যশোর গিয়ে দেখে এসেছেন, কিন্তু তিনি দেখেছেন যে এই কার্যক্রমগুলো 10 ভাগের বেশি কাজে কার্যকর করা হয়নি বা যাচ্ছে না। যাই হোক, সেটা তার বক্তব্য। কিন্তু আমরা দেখলাম বায়োগ্যাসের প্ল্যান্ট কিন্তু অলরেডি বগুড়ায় সফলভাবে কাজ চালাচ্ছে, বগুড়ার মানুষ এটার সুফল পাচ্ছে। এখন এই ময়লা ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইকেল, এটা এক ধরনের মানে কষ্টকর একটা ব্যাপার। কারণ যে যে এলাকায় ময়লার একটা টাঙ্কি মানে মানে ময়লা ফেলা হয়, ওই এলাকার মানুষ আসলে সুস্থভাবে আর বেঁচে থাকতে পারে না, এত দুর্গন্ধ। তো এটাকে যদি একটা রিসাইকেলিং এর ব্যবস্থা করা হয়, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেটা আমরা দেখলাম যে সাদিক কায়েম তার এক ভিডিওতে চায়নার উদাহরণ দিয়ে বলছে যে নিট অ্যান্ড ক্লিন এবং তাদের ব্যবস্থাপনাগুলোর কথা। সেখানে সাদিক কায়েম তার বিষয়টাকে উল্লেখ করেছে। বিভিন্ন দেশে এটা আছে, ময়লা বর্জ্য ব্যবস্থাপনাকে রিসাইকেল করে অনেক উপকারী কাজে লাগানো হয়, কিন্তু বাংলাদেশে আমরা এখনো সেটা দেখি নাই। বারবার শুধু এটার কথাই শুনি, কিন্তু শেষ পর্যন্ত আমরা এর কোনো প্রয়োগ দেখি না। তো কেন দেখি না? এটার মূল কারণ হচ্ছে সরকার আসলে এটা প্রয়োগ দেখাতে চায় না। সরকার যদি চায় তাহলে এটা পসিবল। এক নম্বর হচ্ছে ব্যক্তি তার আশপাশের গরু মহিষ পালনের মাধ্যমে যে বর্জ্যটা পাচ্ছে সেইটা দিয়ে এক ধরনের গ্যাস উৎপাদন তারা করতে পারে, অর্থাৎ তাদের প্রয়োজনীয় গ্যাসটা তারা সেখান থেকে উৎপাদন করতে পারে। এরপর বিদ্যুৎ উৎপাদনটাও ব্যক্তি নিজের ক্ষেত্রে হলে অনেক বেশি কষ্টকর বা ব্যয়বহুল হয়ে যায়। যেমন মোটামুটি একটা ফ্যামিলির বিদ্যুৎ যে চাহিদা, সেইটার জন্য তার যে প্ল্যান্টিং খরচ আছে, সেটার খরচ প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। তো সরকার যদি একবার ইনভেস্টমেন্টে যায় যে ঠিক আছে, এই ইনভেস্টমেন্টটা টোটালি সরকার নিজে করবে, স্থানীয়ভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন করবে এবং বাসা বাড়িতে সাপ্লাই দিবে, সরকার কিন্তু এটা পারে। কেন পারে আপনি দেখেন, সরকারের সবচেয়ে বেশি খরচ যদি হয়ে থাকে, ব্যয় হয়ে থাকে কিন্তু এই মুহূর্তে, সেটা হচ্ছে জ্বালানি খাতের ব্যয়। এই যে বিদ্যুতের জন্য, বিদ্যুতের কিন্তু আমাদের কোনো ঘাটতি নেই, কোন অর্থে ঘাটতি নেই। বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি আছে 29,000 থেকে বেশি, 29,000 মেগাওয়াটের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বর্তমানে বাংলাদেশের প্ল্যান্টেশনগুলোর আছে, ভাড়া বিদ্যুৎ, রেন্টাল বিদ্যুৎ সহ। এই যে রেন্টাল বিদ্যুতের কথা আমরা বলি, এরা যে বিদ্যুৎ উৎপাদন করবে তার সক্ষমতা আছে, কিন্তু এই যে সক্ষমতাটা অর্জন করে আপনি বসে আছেন, কিন্তু আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন না। কেন করছেন না? কারণ এই ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে জ্বালানি সরবরাহ করার দায়িত্বটাও সরকারের। সরকার এই জ্বালানি সরবরাহ করতে পারছে না। কেন পারছে না? সরকার জ্বালানি কিনতে পারছে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানিটা প্রয়োজন সেটা সে কিনতে পারছে না। কেন? তার কাছে টাকা নেই। তার কাছে টাকা থাকবে কেন? সে তো আসছে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, তার টাকা চলে যাচ্ছে ফ্যামিলি কার্ডের পেছনে। একজন 1500-2500 টাকার ফ্যামিলি কার্ড পাচ্ছে 2 জন লোক, আর 200 জন লোক 2500 টাকা করে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে বাধ্য হচ্ছে, বিদ্যুৎ বিল দিতে বাধ্য হচ্ছে, গ্যাসের বিল দিতে বাধ্য হচ্ছে। 200 জনের মাথায় বাড়ি দিয়ে আপনি 2 জন মানুষকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। এটা কি ধরনের ইনসাফ? অর্থাৎ সরকার এই কাজটা কি করছে? সম্পূর্ণই নিজের একটা রাজনৈতিক গেইন অর্জনের জন্য, কোনো বাস্তবিক জনগণের উপকারের জন্য আসলে কিছু তারা বা টেকসই উন্নয়নের জন্য কিছু করতে চাইছেন না এবং করছেন না। এই যে ভাড়া করা আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য এত টাকা ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, প্রায় এবার দিতে হবে 48,000 কোটি টাকার মতো। এই যে বিশাল একটা অ্যামাউন্ট আপনি এখানে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, তার সামান্য ব্যয় করে ব্যক্তি উদ্যোগের প্ল্যান্টগুলো তৈরি করা, সৌর বিদ্যুৎ তৈরি করা, কিংবা আপনি একটা ইউনিয়ন পর্যায়ের বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করেন যে এই ইউনিয়নে আমি এই বিদ্যুৎ প্ল্যান্টটা, সৌর বিদ্যুৎ তৈরি হবে, এই বাসা বাড়িগুলোতে এই বিদ্যুৎটা সাপ্লাই দেওয়া হবে। প্রয়োজনে ডাবল লাইন করে রাখেন, অর্থাৎ সরকারি মানে যেটা গ্রিড লাইনের বিদ্যুৎ থাকবে, না হলে সৌর বিদ্যুৎ থাকবে, এই বিকল্প ব্যবস্থা করে দেন। সেটা করতে তো আপনার খুব বেশি সময় লাগার কথা না। আমি যদি এখন আমার কাছে 1 লক্ষ টাকা থাকে, আমি সৌর বিদ্যুতের একটা প্ল্যান্ট নিজে নিয়ে এসে বসাইতে পারি, তাহলে আমি আমার যদি সমস্যাটা সমাধান করি, আমার কাছে যার টাকা নাই বা আমার কাছে টাকা নেই, আর সরকার যদি নিজে উদ্যোগ নেয় যে ঠিক আছে আমরা এখানে 1 কোটি টাকা ব্যয় করি, এখানে 200 ফ্যামিলির বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু সরকার এই পথে হাঁটছে না মানে হচ্ছে সরকার এই সমস্যার সমাধান করতে চাইছে না।
এবং এটা যদি সরকার জিয়ে রাখে, এই সমস্যা যদি জিয়ে রাখে, তাহলে সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে সরে যেতে হবে। কারণ সরকার এখন বড় ধরনের মাইনকাজি পায় আছে, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রাজনৈতিকভাবে তিনি এমন একটা পজিশনে ক্ষমতায় এসেছেন, এমনভাবে ক্ষমতায় এসেছেন, এবং আসার পরে তিনি যে বিরোধিতার মুখে পড়ছেন সেটি হচ্ছে যে তিনি গণভোটের রায় অস্বীকার করছেন। একদিক থেকে বিদেশি রাষ্ট্রগুলো সরকারকে দেখছে, হ্যাঁ জনগণ তাকে রায় দিয়েছে, আবার অন্যদিকে দেখছে যে জনগণের 70% রায় কিন্তু যেদিকে, সেই জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন এই সরকার করছে না। এই পরিবর্তনগুলো, সাংবিধানিক পরিবর্তনগুলো সরকার করছে না, এবং বিরোধী দল আর যাই কিছুতেই ছাড় দিক, কুসুম কুসুম আন্দোলন করুক, এই জুলাই আন্দোলনের রায় বাস্তবায়ন করার ছাড়া, সনদ বাস্তবায়ন করার ছাড়া কিন্তু বিরোধী দলগুলো কোনোভাবেই সরকারকে ছাড়বে না। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশের যে জায়গাগুলো থেকে বিনিয়োগ আসার কথা, সে বিনিয়োগগুলো এই বাংলাদেশে আর আসছে না। এক প্রকার বলাই চলে যে বিনিয়োগ শূন্য চলছে বাংলাদেশের পরিস্থিতি। তো এবং বিনিয়োগগুলো আসতে গেলেও বড় ধরনের দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। অমুক জায়গায় তাদেরকে এত পার্সেন্ট, তমুক জায়গায় এত পার্সেন্ট এরকম দিতে হচ্ছে, দেওয়ার এক ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে। এরপরে সাধারণ ব্যবসায়ীরা এই ব্যবসা করতে পারছে না বাংলাদেশে বসে, কারণ চাঁদাবাজি এমনভাবে চলছে যে একটা লোক তার গরুকে, মহিষকে ঘাস খাওয়াইতে নিয়ে যায়, সেই ঘাসটাকেও ঘাস খাওয়ানোর জন্য, অর্থাৎ সেই ঘাসের জন্য তাকে 200 টাকা দিতে হচ্ছে। আমরা দেখলাম মানুষ এই ঘাস খাওয়ার, মানে তার এক মহিষের জন্য যে ঘাস খাওয়াইতে হচ্ছে সেখানে তাকে টাকা দিতে হচ্ছে। মানে তাদের চাঁদাবাজি কোন লেভেলে পৌঁছায় গেছে। এইরকম একটা মানে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ কতক্ষণ সাস্টেইন করবে, কতক্ষণ সে সার্ভাইভ করতে পারবে? তাকে তো একটা অভ্যুত্থানের দিকে যেতেই হবে, মানুষের তো নিঃশ্বাস ফেলার মতো স্পেস রাখতে হবে। সে স্পেস আমরা দেখছি না, সরকার রেখেছে, এবং সরকার হয়তো মানুষকে এইভাবেই শোষণের মধ্য দিয়েই একটা অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই যে তার অর্থনৈতিক অবস্থা, ব্যাংক থেকে লোন নিয়ে তার চলতে হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, সাহায্য সহযোগিতা আসছে না, এইভাবে করে সে ব্যাংকের টাকা, জনগণের টাকা কতদিন আর মানে নিয়ে নিয়ে দেশ চালাতে পারবে? এরপর সে কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।